ওকে, তো এই ভিডিওতে আমরা ডিসকাশন করব বেলাডিস অ্যানোমালি নিয়ে। বেলাডিস অ্যানোমালি একটা খুব কমন ফিনোমিনা, যে ফিনোমিনাটা এটা বলা হয় যে জেনারেলি আমাদের পেজ রিপ্লেসমেন্টের একটা থট আছে। এটা হচ্ছে পেজ রিপ্লেসমেন্টের ফিফো বা পেজ রিপ্লেসমেন্টের একটা ফিনোমিনা, যেখানে আমরা এটা মানি বা আমাদের এটা ধরা হয় যে মানে আমাদের থটস এরকম হয় যে যদি আজকে ফ্রেম নাম্বার ইনক্রিমেন্ট করে দিই আমরা, যেরকম আজকে আগের অঙ্কটাতে আমরা যখন পেজ রিপ্লেসমেন্ট পড়েছিলাম, আমি আগের ভিডিওটাতে বলেছিলাম যে আমরা টোটাল তিনটে ফ্রেম নিয়ে কাজ করছিলাম। ঠিক আছে, টোটাল তিনটে ফ্রেম নিয়ে কাজ করছিলাম। তো এরকম অনেকের মাথায় আসতেই পারে যে স্যার তুমি তিনটে ফ্রেম নিয়ে কাজ করছো, আজকে যদি তিনটে জায়গায় চারটে ফ্রেম নিয়ে কাজ করতে পারতে, পাঁচটা ফ্রেম নিয়ে কাজ করতে পারতে, ছটা ফ্রেম নিয়ে কাজ করতে পারতে, তাহলে কি পেজ ফল্ট যেটা সেটা কি কমতো? এবারে কিছু কিছু কেসে হয় যে পেজ মানে ফ্রেম নাম্বার বাড়ানোর সাথে সাথে আমার যে পেজ ফল্ট সেটাও বেড়ে যায়। এবার যদি কোনো কেসে এরকম হয়, তখন আমরা সেই পার্টিকুলার ঘটনাকে বেলারিস অ্যানোমালি নামে চিনি। ওকে, Belard's anomaly is nothing but is a kind of phenomena where the page fault rate may increase as number of allocated frames. একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ফ্রেম নাম্বার বাড়ানো মানে যে সব সময় তোমার পেজ ফল্ট কমে যাবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কমবে, কিন্তু সব সময় নয়। কিছু কিছু কেসে পেজ ফল্ট কিন্তু বেড়েও যেতে পারে। তো সেই পার্টিকুলার কেসটা আমরা এখানে ডিসকাশন করেছি, খুব কমন কেস। মোস্ট অফ দ্য বুকস, গ্যালভিনের বইতেও কিন্তু সেম ডিসকাশন করে দেওয়া আছে। তো আমরা অন্য এক্সাম্পল নিয়েও কখনো করে দেখতে পারি, বাট এই যে এক্সাম্পলটা এটা খুব কমন, এটা বোঝানোর জন্য যে পেজ নাম্বার বা ফ্রেম নাম্বার বাড়ানো মানেই যে সবসময় পেজ ফল্ট কমবে তার কোনো ব্যাপার নেই, বেড়েও যেতে পারে। তো এটা হচ্ছে সেই একটা কেস। এরকম কেস কিন্তু আসতেই পারে যখন অপারেটিং সিস্টেম এই কাজগুলোকে অপারেট করবে, তখন এরকম একটা কেস কিন্তু আসতেই পারে। তো এই পার্টিকুলার কেসটাকে বলা হয় বেলাডিস অ্যানোমালি। বেলাডিস অ্যানোমালিতে এটা বলা হয় যে নাম্বার অফ ফ্রেম ইনক্রিমেন্ট করার সাথে সাথে সবসময় যে তোমার পেজ ফল্ট কমে যাবে তার কোনো ম্যাটার নেই। কোনো কোনো কেসে দ্য রেট মে ইনক্রিজ অ্যাজ নাম্বার অফ অ্যালোকেটেড ফ্রেম ইনক্রিজ। কখনো কখনো পেজ ফল্ট রেট কিন্তু বেড়েও যেতে পারে ফ্রেম নাম্বার বাড়ানোর সাথে সাথে। তো এখানে আমরা এটাই দেখি। আরেকবার আমরা বেলারিস অ্যানোমালিটাকে দেখে নিই। তো আমাদের কাছে এরকম একটা রেফারেন্স স্ট্রিং গিভেন আছে, দ্যাট ইজ দ্য রেফারেন্স স্ট্রিং। I already told you what is reference string. All those are the request that we have to made. ওকে, এই রিকোয়েস্ট গুলো হচ্ছে যেগুলো আমাকে আমার হার্ড ডিস্ক থেকে নিতে হবে। এই পেজ গুলো বা এই ফ্রেম গুলো অলরেডি আমার হার্ড ডিস্কে পড়ে আছে, আর এই ফ্রেম গুলোই আমার এক্ষুনি দরকার। তো আমি আমার হার্ড ডিস্ককে রিকোয়েস্ট করবো, হার্ড ডিস্ক আমাকে এগুলো রিটার্ন দেবে। ঠিক আছে, এবার সেইগুলো আমি কোথায় স্টোর করবো? হার্ড ডিস্কে আমার ডেটাগুলো পেজের ফর্মে স্টোর থাকে, আমি অলরেডি আগের ভিডিওতে বলেছি। হার্ড ডিস্কে আমার যে ডেটাগুলো সেগুলো পেজের ফর্মে স্টোর থাকে, আর র্যামে আমার যে ডেটাগুলো সেগুলো ফ্রেমের ফর্মে স্টোর থাকে। ওকে, তো র্যাম যখন কোনো রিকোয়েস্ট হার্ড ডিস্কে করে, হার্ড ডিস্ক র্যামকে সেই পার্টিকুলার পেজটা রিটার্ন করে, আর সেই পার্টিকুলার পেজটা এসে ফ্রেমের ভেতরে স্টোর হয়ে যায়। এবার আর একটা জিনিস কন্টেক্সট এখানে বলে দিই যে প্রত্যেকটা ফ্রেম, এই যে ফ্রেমগুলোর সাইজ আর পেজগুলোর সাইজ সমান হয়। যদি আমি বলি যে হার্ড ডিস্কে আমার আছে তিনটে পেজ আর আমার র্যামে আছে তিনটে পেজ, তো আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি যে এই সাইজটা যদি এক্স ওয়াই জেড হয়, এই হার্ড ডিস্কের সাইজটাও কিন্তু এক্স ওয়াই জেডই হবে। তার রিজন হচ্ছে যে পেজ সাইজ ইজ ইকুয়াল টু ফ্রেম সাইজ। ওকে, ফ্রেম কোথায় স্টোর থাকে? ফ্রেম থাকে র্যামে স্টোর, আর পেজ কোথায় স্টোর থাকে? পেজ স্টোর থাকে হার্ড ডিস্কে। দ্যাট ইজ দ্য বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল রুল। So let's move with the reference string and the FIFO. As we can see that we have divided the math into two separate part. একটা দিকে আমরা তিনটে ফ্রেম নিয়ে কাজ করেছি, আর একটা দিকে আমরা চারটে ফ্রেম নিয়ে কাজ করেছি। ওকে, তো আমরা অলরেডি ফিফো পেজ রিপ্লেসমেন্ট আগের যে ভিডিও সেখানে অলরেডি আমরা দেখে নিয়েছি, কিন্তু এখানে জাস্ট আমরা আরেকবার জাস্ট একটু ওভারঅল দেখবো যে যেহেতু আমার প্রথম স্ট্রিং ছিল 1 2 3, আর আমার ছিল টোটাল তিনটে ফ্রেম। আর ফ্রেমটা প্রথমে অলরেডি আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, অ্যাট ইনিশিয়াল দ্য ফ্রেমস আর এমটি। অ্যাট ইনিশিয়াল ফ্রেমস আর এমটি, ফ্রেমসরা কি থাকে? ফ্রেমরা এমটি থাকে, মানে ফাঁকা থাকে। তো সেই কেসে আমাদের কি করতে হয়? যেহেতু ফাঁকা আছে, তো আবার আমার রিকোয়েস্ট দরকার ওয়ান। তো আমি পেলাম না ওয়ানকে, বাট আমি ওয়ানকে স্টোর করে দিলাম, আমার এই ফাঁকা ফ্রেমে ওয়ানকে স্টোর করে দিলাম। তারপরে আমার দুই দরকার ছিল, দুই তো ছিল না, ছিল ওয়ান, তো আমি দুইকে স্টোর করলাম। তো আমার তিন দরকার ছিল, তিন ছিল না, তাই তিনকে স্টোর করলাম। অলরেডি আমি আগের ভিডিওতে বলেছি যে যখনই একটা নতুন কোনো ফ্রেম আমার দরকার পড়বে, তো প্রথমে আমাকে চেক করতে হবে সেই পার্টিকুলার ফ্রেমটা আমার পেজের, আমার যে অলরেডি যে সেভড যে ফ্রেম তার ভেতরে আছে কিনা। তো আমার লাগবে চার। তো চার আমার এখানে আছে কি নেই। তো আমাকে এবার কি করতে হবে? আমাকে রিপ্লেস করতে হবে সেই পার্টিকুলার ফ্রেমটা যেটা আমার সবার আগে এসেছিল। তো সবার আগে কে এসেছিল? ওয়ান। অলরেডি আমি আগের ভিডিওতে বলেছি যে যখনই আমরা কোনো পেজকে বা কোনো ফ্রেমকে রিমুভ করব, আমরা সবসময় এরকম একটা মার্কিং করে দেবো, যার ফলে আমরা এটা বুঝতে পারবো যে কোন পার্টিকুলার ঘরটাকে আমি সরিয়েছিলাম। তো আমি এককে সরিয়ে তার জায়গায় চার ঢুকিয়ে দিলাম। এবারে আমার চার চলে যাওয়ার পরে আমার লাগবে আবার ওয়ান।
কিন্তু ওয়ান তো আমার এখানে নেই, বিকজ আমি এক্ষুনি ওয়ানকে রিমুভ করে দিয়েছি। তো আমার লাগবে, বাট আমার লাগবে ওয়ান, আমার ওয়ান মনে রাখতে হবে, আমার ওয়ান লাগবেই। তো যেহেতু আমার ওয়ান লাগবেই, আর আমি একটুক্ষণ আগে রিপ্লেস করেছি ওয়ানকে, আমি রিপ্লেস করে দিয়েছি ওয়ানকে, তাই আমি এটা ওয়ান বক্স করে দিলাম, বাট আমার ওয়ান আবার লাগবে। তো আমি কাকে রিপ্লেস করবো, এবার আমি রিপ্লেস করবো টু কে। এবার আমি রিপ্লেস করবো টু কে, তার জন্যই আমি এখানে টু কে ক্রস করে টু এর জায়গায় ঢুকিয়ে দিয়েছি ওয়ান কে, বিকজ ওয়ান আমার দরকার, আমার দরকার, কিন্তু আমাকে ওকে আনতে হবে, কিন্তু আমার রাখার জায়গা নেই। তো আমি কি করবো, আমাকে কাউকে একটা রিমুভ করে হার্ড ডিস্কে পাঠাতে হবে, আর তার জায়গায় ওয়ান কে ইনসার্ট করাতে হবে। আমি কাকে রিমুভ করবো, যে সবার আগে এসেছিল, ওয়ান আগে এসেছিল, ওয়ান কে রিমুভ করে চার কে ঢুকিয়ে নিয়েছি। এবার আমার লাগবে আবার ওয়ান, তো আমি টু কে রিমুভ করে ওয়ান কে নিয়ে নিলাম সিমিলারলি। তারপরে আমার লাগবে দুই, তো আমি তিনকে রিমুভ করে দুইকে ইনসার্ট করলাম। তারপর আমার লাগবে পাঁচ, তো আবার আমি চারকে রিমুভ করে পাঁচকে নিয়ে নিলাম এখানে। তারপর আমার লাগবে ওয়ান, তো ওয়ান অলরেডি আমার প্রেজেন্ট ছিল, তো আমি এখানে হিট করে দিয়েছি এটাকে। তারপর আমার লাগবে দুই, তো দুই অলরেডি আমার এখানে প্রেজেন্ট ছিল, তো দুইকে আমি এখানে হিট বলেছি, কারণ কি দুই আমার প্রেজেন্ট। তারপরে আমার লাগবে, তারপরে আমার লাগবে হচ্ছে তিন। এবার যে তিন লাগবে, তো আমাকে দেখতে হবে আমি ওল্ডেস্ট কাকে রিপ্লেস করেছিলাম। আমি এখানে এলাম, এই যে রিপ্লেসমেন্ট এখানে আছে, আমি চারকে রিপ্লেস করেছিলাম, তার মানে এবার আমার রিপ্লেস হবে ওয়ান। তো আমি ওয়ানকে রিপ্লেস করে তিন এখানে ইনসার্ট করে দিলাম। তারপরে আমার লাগবে তিন, যেহেতু আমার তিন লাগবে, সরি এখানে তিন করে নিয়েছিলাম, তারপরে আমার লাগবে চার। তো চার যেহেতু লাগবে, চার তো আমার এখানে প্রেজেন্ট নেই, আমার কারে কারে প্রেজেন্ট আছে, আমার আছে পাঁচ, আমার আছে তিন, আমার আছে দুই। তো আমি দেখতে পাচ্ছি এই ঘরটাকে অলরেডি রিপ্লেস করা হয়েছিল কিছুক্ষণ আগে, তারপরে এই ঘরটাকে রিপ্লেস করা হয়েছিল। এবার আমি রিপ্লেস করবো দুইকে, কারণ কি দুই হচ্ছে অনেক আগে এসেছিল। দুই কোন জায়গায় এসেছিল, দুই ঠিক এই জায়গাতে এসেছিল। তো আমি দুইকে এখানে রিপ্লেস করলাম, দুইকে রিপ্লেস করে এই জায়গায় চার ইনসার্ট করে দিলাম। তারপরে আমার লাগবে চার, চারকে রিপ্লেস করলাম ওই দুইয়ের জায়গায়। তারপর আমার লাগবে পাঁচ, তো পাঁচ অলরেডি আমার এখানে প্রেজেন্ট ছিল এই এক নম্বর ফ্রেমে, তো আমি এখানে রাইট করিয়েছি। তাহলে এই হচ্ছে আমার ফ্রেম নাম্বার থ্রি, যেখানে আমার টোটাল পেজ, যেখানে আমার টোটাল যে পেজ, সেই টোটাল পেজ গুলোর ভেতরে আমার টোটাল মিস হয়েছে নটা। ঠিক আছে, টোটাল আমার পেজ ফল্ট যেটা, সেই টোটাল আমার পেজ ফল্ট হয়েছে টোটাল নটা, আর পেজ হিট কটা হয়েছে তিনটে। তাহলে আমার যদি হিট বাই মিস রেশিও আমি এখানে ক্যালকুলেট করি, তাহলে আমার হিট বাই মিস রেশিও গিয়ে দাঁড়াচ্ছে 1:3। তার মানে একটা হিট করার জন্য, এটা হচ্ছে পেজ ফল্ট রেশিও বা পিএফআর, একটা হিট করার জন্য আমাদের টোটাল তিনটে করে মিস করতে হচ্ছে, মানে ফর সিঙ্গেল হিট দেয়ার ইজ 3 মিস। ওকে, বাট এটা ছিল ফ্রেম নাম্বার তিন দিয়ে। এবার যদি আমরা ফ্রেম নাম্বার ফোর এর সেম কনসিডার করি, ফ্রেম নাম্বার ফোর কে, তো আমি এখানে দেখতে পাবো যে প্রথমে আমি এখানে উপরে নিয়েছিলাম ফ্রেম নাম্বার থ্রি, নিচে হচ্ছে ফ্রেম নাম্বার ফোর। তো ফ্রেম নাম্বার ফোরে আমি দেখতে পাচ্ছি যে প্রথমে আমার লাগছিল ওয়ান, আমি ওয়ান কে নিয়ে নিলাম, তারপর লাগছে টু, টু কে নিয়ে নিলাম, তারপর লাগছে থ্রি, থ্রি কে নিয়ে নিলাম, তারপর লাগছে ফোর, ফোর কে নিয়ে নিলাম, ব্যাস ফ্রেমস আর ফুল। এই লাইনে এসে ফ্রেম যেটা, সেটা ফুল হয়ে গেল টোটাল ফ্রেমের সাইজ। এবার লাগবে আমার ওয়ান, তো ওয়ান তো অলরেডি ছিলই, তো আমার হিট হয়েছে। তারপর লাগবে টু, তো টু তো অলরেডি ছিলই, তাই টু হিট হয়েছে। এরপরে আমার লাগবে পাঁচ, তো পাঁচকে আমি কার জায়গায় রিপ্লেস করবো, সবার আগে কে এসেছিল, সবার আগে এসেছিল ওয়ান, তো আমি ওয়ানকে রিপ্লেস করে ওয়ানের জায়গায় পাঁচ করে দিলাম। তারপরে আমার লাগবে আবার ওয়ান, তো আমি দেখতে পাচ্ছি ওয়ান তো আমার এখানে প্রেজেন্ট নেই, বাট সবার আগে কে এসেছিল দুই, মানে কি এই এই ঘরটাকে তো এক্ষুনি রিপ্লেস করেছি। এবার লাগবে দুই, তো দুইকে রিপ্লেস করে দুইয়ের জায়গায় ঢুকিয়ে দিলাম আমরা ওয়ান কে। তারপরে আমার লাগবে দুই, তো দুই তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে প্রেজেন্ট নেই, তাহলে কার জায়গায় দুইকে ইনসার্ট করবো, তিনের জায়গায়, তাই আমি তিনকে এখানে ক্রস করে তিনের জায়গায় দুই ইনসার্ট করে নিলাম। তারপর আমার লাগবে তিন, আমি তিনকে কার জায়গায় নিয়ে যাব, তো আমার তিনকে যখন রিপ্লেস করব, তো আমাকে দেখতে হবে আমার কোন ঘরটা রিপ্লেস হওয়া বাকি আছে। প্রথম ঘর হয়ে গেছে, দ্বিতীয় ঘর হয়ে গেছে, তৃতীয় ঘর হয়ে গেছে, এই যে চার নম্বর ঘরটা আমার বাকি আছে। তো আমি চার নম্বর ঘরটায় ক্রস করলাম, দিয়ে তার জায়গায় ইনসার্ট করে দিলাম তিনকে। তারপর আমার আবার লাগবে চার, তো চারকে পাওয়ার জন্য আমি দেখলাম যে অলরেডি আমি চার নম্বর ঘর অব্দি চলে এসেছি, এবার কে রিমুভ হবে, এক নম্বর ঘর, তো আমি এক নম্বর ঘরকে ক্রস করে তার জায়গায় চার নিয়ে নিলাম। এই যে ক্রসটা, এই ক্রসটাই আমাকে অলওয়েজ মনে রাখবে যে কোন ঘরটা এর পরে হতে চলেছে। এই এক নম্বর ঘর রিমুভ হলো, চার ঢুকে গেল। এবার আমার লাগবে পাঁচ, কিন্তু পাঁচ তো আমার এখানে নেই, তো আমাকে কি করতে হবে, অলরেডি এক নম্বর ঘর হয়েছিল, এবার দু নম্বর ঘর, তো দু নম্বর ঘরকে রিমুভ করে তার জায়গায় পাঁচ নিয়ে নিলাম, ব্যাস ডান। তো আমি দেখতে পাচ্ছি যে আমার টোটাল যে পেজ ফল্ট গিয়ে দাঁড়িয়েছে 10, আর হিট গিয়ে দাঁড়িয়েছে দুই। তো আমার পেজ ফল্ট রেশিও গিয়ে দাঁড়িয়েছে 1:5। তো আমি যদি দেখতে পাই যে আমার এখানে ছিল তিনটে ফ্রেমের জন্য 1:3, চারটে ফ্রেমের জন্য আমার পেজ ফল্ট গিয়ে দাঁড়িয়েছে 1:5। অবভিয়াসলি 1:3, এই যে পার্টিকুলার 1/3, এই পার্টিকুলার ভ্যালুটা যে প্রত্যেকটা তিনটে, মানে একটা হিটের জন্য আমার তিনটে করে মিস করতে হচ্ছে, এই পার্টিকুলার জায়গায় বেলারিস অ্যানোমালি ওয়ার্ক করে। বেলারিস অ্যানোমালি বলছে যে তুমি ফ্রেম নাম্বার বাড়িয়েও কিন্তু সবসময় যে তোমার পেজ ফল্ট রেশিওকে তুমি কমাতে পারবে এরকম কোনো ম্যাটার নেই, বা তোমার পেজ ফল্ট যেটা সেটা তুমি কমিয়ে আনতে পারবে। কিছু কিছু কেসে হতে পারে যেখানে পেজ ফল্ট বেড়েও যেতে পারে ফ্রেম নাম্বার বাড়ানোর সাথে সাথে। এই কনসেপ্টটাকে আমরা বলি বেলারিস অ্যানোমালি। বেলারি বলেছিলেন যে
পেজ ফল্ট বাড়তেও পারে ফ্রেম নাম্বার বাড়ানোর সাথে সাথে। সবসময় যে পেজ ফল্ট কমবে ফ্রেম নাম্বার বাড়ানোর সাথে সাথে তা কিন্তু নয়। তো এই ফিনোমিনাটাকে আমরা বেলারিস অ্যানোমালি বলি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা থেকে আমরা এটা শিখতে পারলাম যে ফ্রেম নাম্বার বাড়িয়েও কিন্তু সবসময় পেজ ফল্ট কমানো যায় না, যেটা মোস্ট অফ দ্য টাইম আমরা ভাবি যে আজকে যদি ফ্রেম নাম্বার 3-এর জায়গায় 4-5 হতো তাহলে হয়তো আমার যে পেজ ফল্ট রেশিও বা পেজ ফল্ট যেটা সেটা কমে যেত, তা কিন্তু সবসময় হয় না। সেই ফিনোমিনাটাকেই আমরা এখানে ডিসকাশন করলাম উইথ অ্যান এক্সাম্পল, উইথ আ রেফারেন্স স্ট্রিং কল 1 2 3 4 1 2 5 1 2 3 4। পরীক্ষার সময় কোয়েশ্চেন আসে হোয়াট ইউ মিন বাই বেলাডিস অ্যানোমালি, এক্সপ্লেন করতে হয় আমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে। আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। পরের ভিডিওতে আমরা এলআরইউ আর অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম যেটা সেই দুটো নিয়ে ডিসকাশন করবো। থ্যাংক ইউ।